আসসালামু আলাইকুম। আজ ৮ই আগস্ট ২০২৫ শুক্রবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছিল গত বছরের ৫ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালানোর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সমাজে আর মানুষের মনে জেগেছিল পাহাড় সম প্রত্যাশা। সেই সরকারের ১ বছর পূর্ণ হচ্ছে আজ। মানুষ হিসাব করছে, কি চেয়েছিলাম, কি পেলাম, কেন পেলাম না। দায়িত্ব নিয়েই সরকার ঘোষণা দিয়েছিল তাদের প্রধান অগ্রাধিকার সংস্কার আর জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার। সংস্কার বিচারের দুটি বিষয়ই এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার, কিন্তু তার অগ্রগতি সন্তুষ্ট করতে পারছে না মানুষকে। অন্তর্বর্তী সরকারের ১ বছরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। মনোবল হারানো পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে মাথাচাড়া দেওয়া অপরাধীদের দৌরাত্ম্যে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। মানুষের মনে বেশি আতঙ্ক তৈরি করেছে মব। সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উন্নতির দিকে যাচ্ছে। তবে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, গণপিটুনি, মব জাস্টিস, শিক্ষকদের হেনস্থা, পুলিশের উপর হামলা সহ বিভিন্ন ঘটনা ভিন্ন কথা বলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ধাপে সুন্দরভাবে নির্বাচন আয়োজনকেই প্রাধান্য দিয়েছেন তিনি। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বলে তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গতকাল বৃহস্পতিবার কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান। জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গতকাল বৃহস্পতিবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে এমনটাই জানিয়েছেন। আল আরাফা ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত কর্মকর্তা ও ব্যাংকের নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার বিকেল 4:15টার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ব্যাংকের ৩ জন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও মানব সম্পদ প্রধান আমির হোসেন গাড়িতে উঠছিলেন। এ সময় হঠাৎ একদল চাকরিচ্যুত কর্মকর্তা এসে তাকে ঘিরে ধরেন এবং আমির হোসেনকে টেনে হিঁচড়ে বের করে এনে মারধর করেন। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা পাল্টা হামলা চালিয়ে লাঠিপেটা করে চাকরিচ্যুতদের। মানি লন্ডারিং মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ও ঠিকাদার জি.কে. শামীমকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তার করা আপিল মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ.এস.এম. আব্দুল মবিন ও বিচারপতি জাবিদ হোসেনের বেঞ্চ এই রায় দেন। বিচারক হিসেবে দুর্নীতি, বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় রিমান্ড শেষে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ইট পাথর দিয়ে শরীরের বিভিন্ন অংশ থেতলে সুইটি আক্তার নামের ২০ বছর বয়সী এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার বর্মি ইউনিয়নের বর্মি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এসব দাবি জানানো হয়। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে পাওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার ফেসবুক পেজে কারণ দর্শানোর নোটিশের জবাব পোস্ট করেছেন এনসিপির এই দুই নেতা।
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। চট্টগ্রাম নগরের ব্যস্ততম বায়েজিদ বোস্তামি সড়কে স্টারশিপ গলির মুখে শীতল ঝর্ণা খালের উপর নির্মিত একটি সেতুর একাংশ ধসে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে নগরের 2 নম্বর গেট থেকে অক্সিজেনমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বর্তমানে সেতুর এক পাশ দিয়ে সীমিত আকারে যান চলাচল করলেও সকাল থেকে পুরো এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সমমনাদের নিয়ে বিএনপি জোট করতে পারে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যুগপৎ যারা জুলাই আন্দোলন করেছে, আমরা তাদের নিয়ে নির্বাচন করতে চাই। আমাদের সমমনা যারা আছেন তাদের নিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবো, সেই হিসেবে আমাদের জোট গঠনের চেষ্টা হবে। এখন পর্যন্ত আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয়নি, তবে জোট গঠন করব না এমনও নয়। রাজধানীর গুলশানে নিজ বাসায় গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাউদ্দিন। গাজীপুরে সন্ত্রাসীরা এক সাংবাদিককে ধাওয়া করে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি একটি চায়ের দোকানে বসে ছিলেন। স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন, বয়স 38 বছর। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। গতকাল বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির ভিডিও করেন তিনি। এরপর রাত 8টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেন, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা। এরপরই তিনি হামলার শিকার হন এবং নিহত হন। দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। নিরপেক্ষ মাঠ প্রশাসন সাজাতে সংসদ নির্বাচনের আগে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পদায়নও লটারির মাধ্যমে করার পরিকল্পনা নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে বৈঠক শেষে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে লটারির মাধ্যমে ডিসি ইওনোর পদায়ন বদলির প্রস্তাবে বৈঠকে আপত্তি তুলেছেন একাধিক সচিব। তারা মনে করেন এ প্রক্রিয়ায় পদায়ন বদলি হলে যোগ্য কর্মকর্তারা বাদ পড়তে পারেন। বৈঠকে বিষয়টি নিয়ে উপদেষ্টাদের মধ্যেও মতভেদ দেখা দেয়। সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার ও আগের দিন 11 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ঢাকা ও চাঁদপুরে 2 যুবক, টাঙ্গাইলে মোটরসাইকেল চালক সহ 3 জন, হবিগঞ্জে শিক্ষার্থী, ময়মনসিংহে কিশোর, গাইবান্ধায় মুদি দোকানি, রংপুরে কাভার্ড ভ্যান চালক সহ 2 জন ও শেরপুরে শিশু রয়েছে। এবার অন্যরকম একটি খবরে দেখা যাচ্ছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মেকানিছড়া চা বাগানে দেশের বয়স্কতম ব্যক্তি হিসেবে পরিচিত রাম সিং গড়ের 120তম জন্মদিন উদযাপন করেছে উপজেলা প্রশাসন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী 6ই আগস্টে তিনি 120 বছরে পা রাখেন। জন্মদিন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল উদ্দিন বিকালে তার বাড়িতে গিয়ে কেক কেটে শুভেচ্ছা জানান এবং উপহার সামগ্রী তুলে দেন। রাম সিং গড় পেশাগত জীবনে মেকানিছড়া চা বাগানের শ্রমিক ছিলেন। বর্তমানে তিনি সুস্থ ও সবল অবস্থায় অবসর জীবন কাটাচ্ছেন। ইওনো জানান, এত বয়সেও তিনি চশমা ছাড়াই পড়তে ও লিখতে পারেন এবং কোনো বড় শারীরিক সমস্যা নেই। রাম সিংয়ের দাবি, তার প্রকৃত বয়স 136 বছর। জাতীয় পরিচয়পত্রে বরং কম লেখা হয়েছে। এলাকাবাসীর ধারণা তিনি বাংলাদেশের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। ভারত সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ড এলাকায় রাম সিংয়ের বাড়ি। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি থমকে
আছে। আর এরই মধ্যে ভারতের উপর শুল্কের পাহাড় চাপানোর চেষ্টা চালাচ্ছে আমেরিকা। জানা গেছে আমেরিকা ভারতের তাদের কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্য বিক্রি করতে চাইছে, তবে সেই পণ্য ভারতে বিক্রি করতে দিতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এই আবহে গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিতে আপোষ নয়, প্রয়োজনে বড় ধরনের মূল্য দেব। আগামী সপ্তাহে সরাসরি বৈঠকে বসতে পারেন ট্রাম্প ও পুতিন। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম হয়েছে, যার ক্ষত এখনো বহন করে চলেছে দেশের অর্থনীতি। গত 15 বছরে ব্যাংক প্রতিষ্ঠা বা নিজেদের মালিকানায় নিয়ে নানা কেলেঙ্কারি ঘটিয়েছে। এস আলম, বেক্সিমকো, নাবিল গ্রুপ ও শিকদার গ্রুপ সহ নানা ব্যবসায়ী গ্রুপ সময়মতো ঋণ পরিশোধ না করেও অবৈধভাবে পুনঃতফসিল, সুদ মওকুফ ও ঋণ পুনর্গঠনের সুবিধা পেয়েছে, যারা এখন সবাই খেলাপি। এবার বিনোদনের খবর। আশুতোষ গোয়ারিকরের যোধা আকবর সিনেমায় যোধাবাই চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রায়। এই সিনেমায় ঐশ্বরিয়ার লুক ও সাজ পোশাক প্রশংসিত হয়। সত্যিকারের গয়না দিয়ে ঐশ্বরিয়াকে সাজানো হয়েছিল। 70 জন শিল্পী তৈরি করেছিলেন 200 কেজি ওজনের গয়নাগুলো। মূল্যবান গয়না যাতে খোয়া না যায় সেজন্য শুটিংয়ে ঐশ্বরিয়ার সঙ্গে 50 জন দেহরক্ষী রাখা হয়েছিল। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।